বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা একজনের সফলতার গল্প শুনব। এই সফলতা হচ্ছে জীবনের একটি স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে কত কষ্ট করতে হয়, কত দূর এগোতে হয়, কত কণ্টক কাকীর্ণ পথ পরিক্রমা দিতে হয়, সে বিষয়টাই আমরা আজকে জানব। তো আজকে আমার এক প্রিয় শিক্ষার্থী, নাম মোসাম্মদ শাহনাজ আক্তার। সে সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সাথে কৃতিত্বের সাথে ফলাফল অর্জন করে সে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তো আজকে আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, তুমি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার পজিশন কত? 849। 849 ক্ষয় ইউনিট, তাই না? জি। আচ্ছা, তো তুমি এর আগে আরো কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলে? জি না। আর কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাওনি? তুমি এটা প্রথম পরীক্ষা দিয়েছো? আচ্ছা, তো তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার বেসিক্যালি? জি। আচ্ছা, আমি যতটুকু জানি গত 2 বছর ধরে তোমাকে দেখেছি স্বপ্ন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, এবং মোটামুটি যেভাবে পরামর্শ দিয়েছি সেভাবেই তুমি চলেছো। জি। আর এরপর তুমি নিজেকে ওই জায়গায় ভর্তির জন্য যোগ্য করে নিয়েছো। এখন তোমার অনুভূতিটা কি? তোমার কেমন লাগছে যে আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারবো, সেখানে পড়াশোনা করব? তোমার কেমন লাগতেছে যে এখানে অবশ্যই পড়াশোনা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। মানে যখন প্রথম এক্সামটা দিব, হুম। মানে এক্সাম তো দিয়েছি আমি চট্টগ্রাম থেকেই, ওইখানে আচ্ছা, কোচিং আচ্ছা, করছিলাম। আচ্ছা। তো ওইখানে দূরত্ব অনেক কম ছিল। হুম। মানে ফিলিংস আসতেছিল না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিতেছি। আচ্ছা, আমার আচ্ছা, ভাইয়ার সঙ্গে গিয়েছিলাম। তো হ্যাঁ। ভাইয়াকে বারবার বলতেছিলাম যে আমার তো ফিলিংসই আসতেছে না যে আমি যে ঢাবিতে আমি এক্সাম ঢাকা দিতেছি। তো ভাইয়া ঢাকা বলতেছে বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা দিচ্ছি, এটা হ্যাঁ, ফিলিংসে আসতেছে না। ওকে। অনেকেই ভয়ে কাজ করে। হ্যাঁ, আমার হ্যাঁ। একটু ভয় কাজ করছিল না। তো আচ্ছা। ভাইয়া বলতেছিল যে প্রিপারেশন অনেক ভালো, তো এজন্য হ্যাঁ। হয়তো কাজ করতেছে না। আচ্ছা, আচ্ছা। তো তারপর ওখানে আমার ভয় লাগেনি। হ্যাঁ, প্রিপারেশন অনেক ভালো নিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, তারপর পরীক্ষা দিলাম। হুম, তো রেজাল্ট দিল। রেজাল্ট তো দেওয়ার কথা ছিল না সেদিন। পরের হুম, সপ্তাহে দেওয়ার কথা ছিল। তো হুম। রেজাল্ট দেওয়ার পর আমি বাসায় ছিলাম না, অন্য জায়গায় ছিলাম। তো আম্মু গিয়ে বলল, মানে তখন আর কি ফিলিংসটা সেইভাবে আসেনি। বাট এখন মনে হইতেছে যে মানে আমার যা স্বপ্ন ছিল হুম। এটা যে বাস্তব হইছে, মানে এখনো স্বপ্নর মতোই লাগতেছে এরকম। এখনো স্বপ্নের মতো হ্যাঁ, লাগতেছে। আচ্ছা, তাহলে তোমার এই স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই না? জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এই এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তুমি নিজেকে প্রস্তুত করলে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ইংরেজি, তাই না? জি। তো সঠিকভাবে ইংরেজি লিখেও দেখা যায় যে অনেক সময় ঢাকা আসে না। বিশ্ববিদ্যালয়ের স্যাররা মার্কস দিতে চায় না। হ্যাঁ, হ্যাঁ, কারণ কি কারণে মার্কস দিতে চায় না বিষয়টা আমি একটু বলি। সাধারণত যদি সবাইকেই ওখানে বেশি মার্কস দিয়ে ফেলে, তাহলে ওরা তো ছাত্র বাছাই কিন্তু ওদের একটা সমস্যা পড়ে যাবে। পুরো তো এক্সামেই নেই বাদ দেওয়ার তখন জন্য। তো পুরো এক্সামে দেখা যায় সবাই সিলেক্টেড হয়ে যাবে। যেমনটা ধরো আমরা যখন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা দেখি অথবা এইচএসসির খাতা দেখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি 3rd ইয়ারের ইংরেজির খাতা দেখি, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স 2nd ইয়ারের যে ইংরেজি কম্পালসরি আমি এটারও খাতা দেখি। তো আমার এইখানে যে অভিজ্ঞতাটা হয়েছে, আমাদের দেখি আমাদের হেড এক্সামিনাররা সবসময় একটু সিম্প্যাথি প্রয়োগ করার কথা বলে। তখন আমরা দেখি যে একটু সহানুভূতি হই, একটু মাইল্ড হই। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা উচিত না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন অ্যাডমিশন টেস্টের খাতা দেখে, তারা কি ওই সহানুভূতি পোষণ করে? অবশ্যই না। নাকি তারা চেষ্টা করে যে ওই সঠিক ছাত্রগুলো কিভাবে বাছাই করব সেই চেষ্টাটা করে? হ্যাঁ, তো সেই চেষ্টা করতে গিয়ে তাইলে তুমি যে মার্কসটা পেয়েছো তোমার এসএসসি পরীক্ষায়, সেই মার্কস কিন্তু তুমি সেখানে পাবে না। তার মানে একটা প্যারাগ্রাফ লিখে যদি তুমি 10 এ এখানে 9 বা 10 পেয়ে থাকো, ওই সেম প্যারাগ্রাফটা লিখে তুমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু 5 থেকে 6 নম্বর হ্যাঁ, পাবে। এটাই। কারণটা কি বলো তো দেখি? কারণটা হচ্ছে, কারণ ওভাবে মার্কস দিলে কিন্তু ওই যে এখানে যেমন বোর্ড পরীক্ষায় তোমরা সবাই পাস করেছো, ওখানেও সবাই পাস করবে। তাহলে আবার নিবে কাকে বলো দেখি?
এখন ইউনিভার্সিটি গুলোতে ভর্তি পরীক্ষার মোটামুটি মটো হচ্ছে কিভাবে ছাত্র ছাঁটাই করা যায় জি এবং ছাত্র ছাঁটাই করে সঠিক ছাত্র কিভাবে নির্বাচিত করা যায়, সেটাই আসলে মূল মোটো। এত জটিলতার ভেতর থেকেও তুমি কিন্তু তোমাকে ওখানে যোগ্য করে নিয়েছে। নিয়েছো, যার কারণেই তোমার কাছে বিষয়টা এখন স্বপ্নের মতো মনে হচ্ছে। আর এই স্বপ্ন বাস্তবায়ন হয় তুমি অনেক খুশি। তো তুমি ইংরেজি কি কি বই পড়েছো একটু বলো তো দেখি। সত্যি করে বলবে যে ইংরেজিতে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ফেস করার মতো আমাকে কি আসলে গাদি গাদি বই পড়তে হবে, নাকি অবশ্যই বেসিক্যালি টেক্সট একটু ভালো করে পড়লেই হয়ে যাচ্ছে? জি, অবশ্যই মানে গাদা, গাদা বই পড়তে হবেই না। তো প্রথমত আমার মানে বেসিক যেগুলা গ্রামার মানে হালকা বলতে গেলেও মানে আমার ভাইয়া, হ্যাঁ, ও যে এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, হ্যাঁ, ও আমার বেসিকটা আরকি করে দিছিল। হুম। একদম 6 থেকে 10 পর্যন্ত তোমার যতটা ভাইয়াও দরকার বেসিক গুলো শিখলো কোথা থেকে? সেটা আপনার কাছ থেকেই শিখেছে। আমার কাছ থেকে। ওর মানে ওর ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং সে হিসেবে ওর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো, বুঝতে পেরেছো? যেহেতু ওর সিনিয়র, সে আগে থেকে আমার এই বইটা কিন্তু সে এই প্লাস পয়েন্ট বইটা সে আগে থেকেই পড়তো। আমি কিন্তু এটা দেখো একদম সহজ করে দিয়েছি তোমাদের জন্য। কারণটা হচ্ছে যে এইখানে কোন একটা বিষয়ে দ্বিতীয়বার ডাবিং করার কোনো এখানে আমি কিন্তু অপশন রাখিনি, যার কারণে বইটার সাইজ অতটা বড় হয়নি এবং ছাত্রদের কাছে একদম সুন্দরভাবে সেগুলো গোছানো। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? তো হ্যাঁ, এখন ওর ভাইয়া কিন্তু বিষয় আগে থেকেই এই বইটা পড়তো এবং ওদের বাসায় যেহেতু এই বইটা ছিল, ও কিন্তু আগে থেকেই এই বইটা সম্পর্কে ওয়াকিবহাল ছিল। হ্যাঁ, তো সেই যখন হিসেবে আমি কিন্তু মাধ্যমিকে ও যাই। কিন্তু আগে থেকেই একটু প্রস্তুতি নিয়েই কিন্তু এখানে চলে এসেছে। সেজন্যই তোমাকে আমি অনেক আগে থেকেই বলেছি, যে তোমার বাবাকে বলেছিলেন যে এই মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ইনশাল্লাহ, বলিনি? হুম, তা আমার মুখ তুমি দেখেছো, এর জন্য যে তোমাকে কতটা ধন্যবাদ দেব এটা আমি আসলে বলে বুঝাতে পারছি না। ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, টেক্সট বইটা তুমি কিভাবে পড়েছো একটু বলো তো দেখি। যদি আমার এই ভিডিও দেখে যদি ছাত্ররা প্রিপারেশন নিতে চায় যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে নিজেকে যোগ্য করে তুলতে হবে, এর জন্য কি বাইরের সব ওই যে গাদি গাদি বই মুখস্থ করতে হবে, নাকি আসলে টেক্সট অ্যানালাইসিস এবং সঠিক ইংরেজিটা শিখতে হবে? তো টেক্সট বইটা তুমি কিভাবে পড়েছো, বোর্ড বইটা? হ্যাঁ, যেহেতু আমার গ্রামার একটু হলেও ছিল। কিন্তু আমার একটা বিষয় ছিল যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই হুম, বিষয়টা মানে আমি প্রথমত তো অনেক ভয় পাইছিলাম। হুম, মানে এখানে আসার পর আপনি কিভাবে আমার মাথায় ওটা ঢুকাই দিছেন পরে আমি হুম, বুঝতেই পারিনি। তো ওইটা যদি একদম ক্লিয়ার থাকে তো হ্যাঁ, এগুলা কিন্তু অনেক সহজ লাগে। তারপর আপনি যখন মানে বোর্ড বইটা আপনি তো শুরু থেকেই শেষ পর্যন্ত শেষ করে দিছেন। এরপর হ্যাঁ, গুড। মানে গ্রামারের বেসিক থাকার জন্য হুম, প্রত্যেকটা লাইনের যে মানে পার্টস অফ স্পিচ যেগুলা, হুম, এগুলা ধরে, ধরে পড়তাম। আপনি বলতেন যে এগুলা আমি পারি। মানে হুম, উৎসাহ পাইতাম, আরো হুম, পড়তাম। মানে প্রত্যেকটা লাইনের এই বেসিক গুলা পড়তাম। হুম। প্রত্যেক মানে ফার্স্ট ইয়ার লিসন থেকে শুরু করে মানে প্রতিটা পুরো বইটা পুরো পড়তে? বইটাই আমি মানে ইন্টারমিডিয়েট লেভেলে মনে হয় ৩-৪ বার এরকম শেষ করছি তো করছি। মানে ইংলিশটা বেশি পড়ছি আমি অন্যান্য গুড। সাবজেক্টের থেকে। ইংলিশটা বেশি ৩-৪ বার হ্যাঁ, শেষ করেছো। মানে এরকম ভেরি গুড, ভেরি গুড। তাহলে ইংলিশকে বেশি টাইম দিছিলাম। তাইলে এবার তোমরা একটু দেখো যে এইচএসসি লেভেলে কিন্তু টেক্সট বইটার কিন্তু বিকল্প নেই। সো হুম, টেক্সট বই সুন্দরভাবে পড়তে পারলে, সেটা অ্যানালাইসিস করতে পারলে, ক্রিয়েটিভিটি শুদ্ধ হলে এবং এর জন্য একটা ভালো গাইডলাইন থাকলে, এটা কিন্তু সবচেয়ে সফলতার মূল ভিত্তি হিসেবে কাজ করে। আচ্ছা শাহনাজ, এখন আমি তোমার কাছে জানতে চাই, তুমি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে পড়াশোনা করে ভবিষ্যতে আসলে তুমি কি হতে চাও? একজন শিক্ষক হতে চাই আপনার মতো। মানে তুমি আমার মতো একজন শিক্ষক হতে চাও, কিন্তু বাংলাদেশে যে শিক্ষকের মর্যাদা একেবারেই নেই। মর্যাদা মর্যাদা না থাক। বাট আপনি এই যে আপনার হচ্ছে আচ্ছা, আচ্ছা, গ্রামে থেকেই আপনি এরকম সেবা দিতেছেন। আচ্ছা, বাট আচ্ছা, আপনার মতো শিক্ষক আমি চট্টগ্রামে কোচিং করছি। বাট ওইখানে এইরকম যে দিবে এরকম হ্যাঁ, একজন পাওয়া যায় না আপনার মতো সৎ। তো আমি আচ্ছা, 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 মর্যাদা না আচ্ছা, দিক বাট হ্যাঁ, ছাত্রছাত্রীরা যে উপকার হচ্ছে হ্যাঁ, মানে উপকৃত হওয়ার পর যে কৃতজ্ঞতা মানে আমি আপনাকে প্রকাশ করতে পারবো না আপনি আমার জন্য কি ছিলেন। মানে পড়াশোনাটা এভাবে আচ্ছা, ইংলিশটা অনেক আচ্ছা, গোছাই আচ্ছা, দিতেন। আচ্ছা, তো এরকম গ্রামে থেকে আপনি যে এভাবে দিবেন মানে অন্যান্য শিক্ষক দেয় না। হ্যাঁ, আর আমাদের সুন্দরগঞ্জেও অন্যান্য স্যার নেই আপনার মতো। আচ্ছা, আচ্ছা। তো এইজন্যই আমি আপনার মতোই একজন শিক্ষক হতে চাই। এখন দেখো, সে কিন্তু আমার মতো একজন শিক্ষক হতে চায়। তো আমরা জানি বাংলাদেশের শিক্ষকদের অবস্থা কিন্তু খুবই নাজেহাল।
শিক্ষকদের বেতনের স্ট্যাটাস ভালো না, শিক্ষকদের সাংসারিক অবস্থা, পারিবারিক অবস্থা ভালো না, শিক্ষকরা ঘুষ খেতে পারে না, শিক্ষকদেরকে সরকার দেখা যাচ্ছে যে সেভাবে মূল্যায়ন করে না। এখন আমরা কিন্তু অনেকেই আঙ্গুর ফল টকের গল্পটা কিন্তু শিখেছি, ঠিক আছে? তো বিষয়টা হলো এরকম, হ্যাঁ, আমরা কি আর করার, আমরা এখন শিক্ষক, এখন আমাদেরকে ওই প্রেস্টিজ নিয়েই থাকতে হচ্ছে। যে অনেকে বলে যে শিক্ষকরা অনেক সম্মানী ব্যক্তি, তো শিক্ষকদেরকে সম্মান ছাত্ররা দেয়, যে তোমরা যেমন সম্মান দিচ্ছ এই সম্মানটুকুই আমাদের পাথেয়, আমরা যারা শিক্ষক। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক শিক্ষক শিক্ষকতা করছে, নামমাত্র যোগ্যতাটুকু নেই। সরকার এই শিক্ষকদেরকে নিয়োগ দিয়েছিল এর আগে, অনেক আগে। তবে বর্তমানে সরকারি পদক্ষেপটা একটা সুন্দর, শিক্ষকতায় মেধাবীরা কিভাবে আসতে পারবে সে প্রক্রিয়াটা চলমান আছে। তো আশা রাখি এই প্রক্রিয়া চলমান থাকলে ইন ফিউচারে তোমরাও ভালো শিক্ষক পাবে আমার মতো। আর তুমি যদি ভালো শিক্ষক হতে চাও, তাহলে তো ভালো স্টুডেন্ট হতে হবে, এক নম্বর কথা। আর আমি নিশ্চিত তুমি নিঃসন্দেহে একজন ভালো ছাত্র, ঠিক আছে? আর তোমার ভিতরে শিক্ষকতার স্বপ্ন জাগরিত হয়েছে শুনে আমি খুব খুশি হলাম। হয়তো ভালো শিক্ষক এক সময় থাকবে না, কিন্তু তাদের তৈরি করা ভালো ছাত্র যারা শিক্ষক হবে, এটা এক সময় থাকবে। ধন্যবাদ তোমাকে। তোমার এই ভবিষ্যৎ পথ চলা সুন্দর হোক। হ্যাঁ, তুমি আমার এই চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলো। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই যে এডমিশন জার্নিতে একটা আমাকে কষ্ট করতে হয়েছিল। আচ্ছা, আমি আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাইয়া পড়ার কারণে ওইখানেই কোচিং করছিলাম, আচ্ছা, ফোকাসে কোচিং করছিলাম। আচ্ছা, তো ওইখানে আমি গেছিলাম যে সেপ্টেম্বরে। আচ্ছা, সেপ্টেম্বরে যাওয়ার পর মানে কোচিং করার সময় প্রতিদিন এক্সাম দিতে হয়েছিল। আচ্ছা, আচ্ছা, মানে এক্সামের কারণে আর কি ভর্তি হওয়া ওখানে। আচ্ছা, আচ্ছা, এক্সাম মানে প্রতিদিন ছিল, মানে হ্যাঁ। যেদিন কোচিং ছিল। আচ্ছা, এখান থেকে বাসায় কোচিংটা কি খুব ফ্যাক্টর একটা? না, কোচিংটা কি খুব একটা ফ্যাক্টর? অবশ্যই না। আমি কোচিং এ গিয়ে তো আপনাকে ফোন দিয়েছিলাম যে আচ্ছা, বলছিলাম যে আচ্ছা, কোচিং এ আপনি নতুন এখানে কিছু শিখতে পেরেছো, না তোমার এগুলোই তুমি সেখানেই ব্যবহার করেছো? না, এখানে আচ্ছা, ইংরেজিতে তো গুড। ওখানে মানে যেগুলো শিখাইছিল ওগুলা আমি দেখছিলাম যে আপনি যেগুলা মানে যেভাবে পড়াইছিলেন হ্যাঁ, ওখানে ওইভাবে পড়ানো হয় না। ঠিক আমাদের আগে যে বেসিক গুলো থাকে হ্যাঁ, ওগুলাই ওখানে কাজে লাগানো হয়। ওগুলোই তো সেগুলো অনেকেই কাজে বোঝে লাগানো না। হয়েছে। তো স্যার মানে অনেক বোঝায়। হুম, তো আমি ভাবছিলাম যে এগুলো আমি পাই, তো কনফিডেন্স ছিল। হুম, তো তো ভাবছিলাম যে এখানে কোচিং না পড়ার থেকে হুম, বাসায় যদি আরো ভালোভাবে মানে এই টাইমটা অন্য কিছুতে প্রয়োগ করতাম তাহলে আরো ভালো হতো। তো জিকেটা আমাদের আগে থেকেই অন্তত পড়া উচিত। হুম। মানে ইংলিশের যে পাশাপাশি আমি তোমাদেরকে বলব। বলছিলাম যে প্রতি হ্যাঁ, মাসে একটা আপনি করে কারেন্ট বলছিলেন। অ্যাফেয়ার্স কেন, পত্রিকা কেন, তখন থেকে হ্যাঁ, তোমরা তো একটু একটু করে সেটা প্রিপারেশন নিছিলে। হ্যাঁ। তো সেটা তোমাদের কাজে দিয়েছে। মানে জিকেটা হ্যাঁ, যদি আমরা আগে থেকেই না পড়ি তো হুম। ওইখানে গিয়ে আর কি চাপ হয়ে যায়। চাপ পড়ে যায় একটু। সো হ্যাঁ, তো আগে থেকে অ্যাডভান্স একটু লেভেলে কিছু পড়লে জিকে পড়ে রাখা ভালো, হ্যাঁ, তাই না? মানে একদম যে ওকে, গুড। আমাকে ডিপলি মানে সব শেষ করতেই হবে এমনটা না। এমনটা একটু না। একটু পড়লে মানে ওখানে চাপ কমে যায়। ওকে, ভেরি তো গুড। এখানে যে কষ্টটা করছিলাম যে আমি গিয়েছিলাম সেপ্টেম্বরে, হুম, তো বাসায় আর আসা হয়নি। হুম, একদম সব মানে পরীক্ষা দেওয়ার পর হুম। অ্যাডমিশন এক্সাম দেওয়ার পরে বাসায় আসছিলাম। স্বপ্ন পূরণ হওয়ার পরেই তুমি বাসায় আসলে। হ্যাঁ, মানে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রায় ৬ মাস। প্রায় ৬ মাস পর, তুমি দীর্ঘ ৬ মাস পর বাড়ি আসলে। হ্যাঁ, আম্মু তো অনেক ওকে। মানে ফোন করে বলেছিল যে, "আম্মু আসো বাসায়, আচ্ছা, একটু আচ্ছা, আচ্ছা। দেখি।" তো আমি বলছিলাম, "আপনারা আসেন।" তো মানে ওখানে আচ্ছা, যাওয়ার আচ্ছা। কোনো ক্রাইসিস ছিল না যে হ্যাঁ, চট্টগ্রাম একটু দূরেই হয়। হ্যাঁ। তারপর অনেক কান্নাও করতাম কিন্তু ওদের বলতাম আচ্ছা, না। আচ্ছা, আচ্ছা। বাট হুম, অবশেষে আলহামদুলিল্লাহ মানে ওদের স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আব্বু অনেক আশা ছিল। হুম, মানে আমি মাঝে, মাঝে বলতাম অনেক তো ভালো স্টুডেন্ট আছে বাংলাদেশে। হুম, অনেক ভালো, ভালো কলেজ আছে আমাদের হুম, কলেজের থেকেও। তো আব্বু বলত, "না আম্মু তুমিই পারবা। ইনশাআল্লাহ তুমি ঢাকা ইউনিভার্সিটিতেই মানে টিকবা।" তো হুম, ভাইয়া অনেক অনুপ্রেরণা দিয়েছিল। হুম, আমার ভাইয়া আর আব্বু, আম্মু তো মানে মানে আমি যে গ্রামে অঞ্চলে হুম, তো মেয়েদের কিন্তু একটু হলেও মায়েরা সাপোর্ট মানে হুম, মাঝে, মাঝে কম করে। তো হুম, আম্মু আমাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছিল। আমি সারাদিন পড়তাম। তো আম্মু মাঝে, মাঝে আমি যদি মনে ইচ্ছা করতাম তাহলে আম্মুকে হেল্প করতাম। হুম, মানে এরকম। আম্মু যে আমাকে চাপ দিবে যে তোমাকে এই কাজটাই করতে হবে এরকম হুম। কোনো ছিল না। তো আলহামদুলিল্লাহ এই হিসাবে আম্মুকে নিয়ে প্রাউড ফিল করি। আর মানে আব্বু তো আমাকে সবচেয়ে সেরা উপকার মানে অনুপ্রেরণা দিয়েছিল। আর ভাইয়া সবসময় পাশে ছিল। ভাইয়া ওখানে একটাই বলছিল যে, "যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না চান্স পাও,
তাহলে মানে আশেপাশে আব্বু আম্মুর যে একটা মানে ওরা সবসময় যে প্রশংসা করতো, ওদের হুম। গল্প করার মুখটা থাকবে না এরকম। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তবে ফ্যামিলি থেকে আমি আলহামদুলিল্লাহ অজপাড়া গাঁয়ে থেকে যে উঠে এসেছি, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিটা, আমি ফ্যামিলিকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার তোমার কি মনে হয় যে তুমি এই যে আমার এই যে এই প্লাস পয়েন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এ যদি জি, তুমি পড়তে আমি না পাইতে, তাহলে তোমার কি অবস্থা হতো মনে করো, একটা বলো দেখি। আমি তো যদি এরকম বইটাই আমার, বুঝতাম না। হ্যাঁ, আমি বোর্ড বইটাই বুঝতাম না। কারণ বোর্ড বইয়ের প্রত্যেকটা আচ্ছা আচ্ছা, লাইনেই আপনি যেগুলা গ্রামার আমাকে ইন্টারমিডিয়েটে মানে আগে হুম, থেকে বেসিক্স থাকলেও আমার ইন্টারমিডিয়েটে যেগুলা আসছে হুম, ওগুলা মানে না পারলে আমি বইটাই তো বুঝতাম না। বই যদি না বুঝতাম ওখানে কোনো কোশ্চেন অ্যানালাইসিস করতে করে গুড। চাইতোই না। যাক, ধন্যবাদ তোমাকে, তুমি সফল হয়েছো। আমরা আশা করি আমার এই চ্যানেলের পক্ষ থেকে এবং আমি আমার এই প্লাস পয়েন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সেন্টারের পক্ষ থেকে, হ্যাঁ, এবং আমি এটাকে এখন ল্যাঙ্গুয়েজ ক্লাব হিসেবে শুরু করতে যাচ্ছি এবং এই ক্লাবে আমার সদস্য সংগ্রহ করা চলছে। একদম নামমাত্র মূল্যে স্পোকেন থেকে শুরু করে সবকিছু শেখানো হবে। ঠিক আছে? ধন্যবাদ তোমাকে। স্যার আপনাকে আমি হ্যাঁ, একটা কথা বলতে চাই। বলো। মানে যদি আমাকে মানে একটা প্রাইজ দেওয়া হইতো আর বলা হইতো যে আহ, মানে আমার দেখা আচ্ছা, আচ্ছা। শ্রেষ্ঠ মানে বাংলাদেশের একদম শ্রেষ্ঠ ইংলিশ হ্যাঁ, টিচারকে ওই প্রাইজটা দিতে হবে, আচ্ছা, তাহলে আমি আচ্ছা। আপনাকেই দিতাম। শাবাশ, এটা আমি শাবাশ, বাসায়ও বলি শাবাশ, সব সময়। তো শাবাশ। আপনাকে বলার ইচ্ছা ছিল, ইনশাআল্লাহ যদি পাই আহ, আপনাকেই দিব। তোমরা অনেক দূর আগাবে। হ্যাঁ, এবং এটাই শিক্ষক হিসেবে আমার সবচেয়ে বড় পাওয়া। ঠিক এটাই আছে? স্যার, তুমি এই দিতে জন্যই আমি চাইছো, একজন শিক্ষক। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তোমার কাছ থেকে দেশ ও জাতি উপকৃত হবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করতেছি। ধন্যবাদ তোমাকে।